নমস্কার। কবিতাকে নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটি কয়েক বছরের হলেও নিয়মিতভাবে কবিতা পাঠ, কবিতা বই থেকে, বিভিন্ন কবিতা বইয়ের সংকলন থেকে, বিভিন্ন পত্রিকা থেকে কবিতা পড়া, কবিদের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করা এবং পাঠকের সঙ্গে কবি এবং মধ্যবর্তী ব্যক্তি হিসাবে নিজেকে রেখে একটা সেতু তৈরির কাজ সবেমাত্র শুরু করেছি অল্প কিছুদিন যাবৎ। তো এখনো পর্যন্ত যে সমস্ত কবিদের কবিতা আমি পড়েছি, কখনো একজন কবির একাধিক কবিতা পড়েছি, কখনো একাধিক কবির অল্প সংখ্যক কবিতা পড়েছি, দুইজন কবির কবিতা পড়েছি, একটি পত্রিকা থেকে অনেক কবির কবিতা পড়েছি। বিশেষত আমি স্বাভাবিকভাবে প্রধানত বা প্রথমত আমি নবাগত কবিদের বা আমার সঙ্গে যাদের তেমন কোনো সখ্যতা বা পরিচয় বা দেখা সাক্ষাৎ আলাপ পরিচয় হয়নি, এমন কবিদের কবিতা আমি বিভিন্ন বই থেকে, বিভিন্ন সংকলন থেকে, বিভিন্ন পত্রিকা থেকে পড়বার চেষ্টা করেছি। অনেক কবি বন্ধু আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন তাদের কবিতার বই আমাকে উপহার হিসেবে দিয়েছিলেন। আমি অনেক সময় বিভিন্ন বইমেলা থেকে অনেক কবির কবিতা বই অর্থমূল্যে সংগ্রহ করেছি, সেগুলোও সব আমার কাছে ছিল। ইতস্ততভাবে কখনো সখনো পড়া হলেও নিয়মিতভাবে সেগুলো সেভাবে পড়া হয়ে ওঠেনি। এখন এই ইউটিউব ভিডিওর অছিলায় আমি সেই কবিতা বইগুলোর সঙ্গে, সেই কবিতার সঙ্গে এবং সেই কবিদের সঙ্গে একটা ন্যূনতম সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছি। একদম দূরবর্তী জায়গা থেকে, ঘনিষ্ঠ না হয়ে, দূর থেকে তাদের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক, দূর থেকে একটা ঘনিষ্ঠ সম্পর্ক, ঘনিষ্ঠ হয়ে সম্পর্ক নয়, ঘনিষ্ঠ হয়ে ঘনিষ্ঠতার সম্পর্ক নয়, দূর থেকে ঘনিষ্ঠ হওয়ার একটা সম্পর্ক স্থাপনের একটা কাজে আমি হাত দিয়েছি। কাজে খুব একটা আমি দক্ষ দরও নই, বিবিধ রকমের প্রতিবন্ধকতা আমার মধ্যে রয়েছে। সেই সব প্রতিবন্ধকতাগুলোকে আমি লালন পালন করেই তাদেরকে আমার চরিত্রের একটা একাধিক গুণাবলী হিসাবে মেনে নিয়েই আমি এইসব কাজ করছি। এসব কাজে শুচিশুদ্ধতা বা খুব উচ্চমানের দক্ষতা এসব কাজের মধ্যে পাবেন না আপনারা। সেটা পরিবেশন করার আমার তেমন কোনো উদ্দেশ্য বা ক্ষমতাও আমার নেই। এখন এতদিন ধরে এই অল্প কিছুদিন, এতদিন মানে এই শুরু করার পর থেকে যে আমি কবিতা পাঠের যে আয়োজন করেছি এবং বিভিন্ন জনের কবিতা যেটা পড়ছিলাম, সেটা শুধু আমি নিজেই পড়ছিলাম। তো এখন আমি ঠিক করেছি যে মাঝে মাঝে কবিদের স্বকণ্ঠে কবিতাও, পাঠ করা কবিতাও আমি আপনাদের সামনে নিয়ে আসব। তো সেই উদ্দেশ্যে আজ আমি সিনিয়র জুনিয়র, বহু পরিচিত, অল্প পরিচিত এরকম কয়েকজন কবিকে আপনাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি। তাদের কবিতা আমি শোনাবো আপনাদেরকে তাদের স্বকণ্ঠে। তো সেই উদ্দেশ্যে আজকে আমার প্রথম কবি আলোক মণ্ডল। আলোক মণ্ডল আমার বন্ধুস্থানীয় ব্যক্তি। দীর্ঘদিন ধরে উনি কবিতার সঙ্গে আছেন, সাহিত্য চর্চার মধ্যে আছেন। কবিকর্ণিকা পত্রিকার সম্পাদক, একাধিক কাব্যগ্রন্থের প্রণেতা, কবিতাকে নিয়ে যাপন এবং তাকে নিয়ে
কবিতাকে নিয়ে বিভিন্ন রকমের কাজের মধ্যে জীবন অতিবাহিত করেছেন, এখনও করে চলেছেন। শারীরিক কোনো প্রতিবন্ধকতা তাকে কবিতার থেকে দূরে সরাতে পারেনি। এখন এমতো একজন জ্যেষ্ঠ, বয়োজ্যেষ্ঠ, সচেতন এবং কবিতা উৎসর্গীকৃত একজন ব্যক্তির কণ্ঠে আমরা এখন কবিতা শুনব। আসুন আমরা শুনি আলোক মণ্ডলের কবিতা। নমস্কার, আমি আলোক মণ্ডল। আমার একটি স্বরচিত কবিতা পড়ছি। কবিতাটির নাম ক বর্গের কবিতা। একটি নিশুতি রাতকে ধরে রেখে এলাম টেবিলে। ক এলো, ওর গায়ে আলকাতরা দিয়ে লিখে দিল কিছু কটু কথা। খ এলো, ঠিক তার নিচটিতে লিখল আরো দু চারটি পচা গন্ধযুক্ত শব্দ, যেগুলি খ নিজেও বিশ্বাস করে কিনা জানি না। এরপর এলো গ। সে রাগে গড়গড় করতে করতে যা লিখল তা কহতব্য নয়। ঘ এসে চুপচাপ কিছুক্ষণ বসে ভাবলো, তারপর হঠাৎ কি হলো জানি না, টেবিলে কিছুটা শিবাম্বু ঢেলে চলে গেল। যেমন এসেছিল তেমনি রাগে। রাত্রি যখন ঘন রাত্রি হয়ে এলো, উমা এলো, এসে দেখলো টেবিল ফাঁকা, পড়ে আছে শুধু চন্দ্রবিন্দু। উমা তার নাসিকা ও মুখ দিয়ে যতটা জোরে পারা যায় ততটা জোরে ফু দিতেই চন্দ্র থেকে বিন্দু মানে ফুটকে গেল উড়ে। হাউই না কিসের মতো জানি না, তবে পড়ে রইল একা তৎভবে চাঁদ। চাঁদকে পেয়ে টেবিল তার পূর্বজন্ম গাছের কথা মনে করতেই গাছ মেলে দিল ঝুড়ি। সবুজ পাতা তার শিকড় মাটির তল থেকে তুলে টেবিলে রাখলো চর্যাপদ। রাত্রের বৃন্ত ছেড়ে বেরিয়ে এলো সবরি বালি, যার কোমরে মেখলা, চুলে ময়ূর মেখম। এবার ক বলল, কই দেখি। খ বলল, খানিক দাঁড়াও, তোমায় দেখি। ধরে রাখি হৃৎকমলে ও মধুর মোহন চন্দ্রিমা। গ বলল, তুমি গগনে বিহারী আলো। ঘ বলল, ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও, ছেড়ে দাও। গলা মেলানো সমস্বরে আপামর ব্যঞ্জন বর্ণ। নমস্কার। আমার স্বরচিত একটি কবিতা পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম আদতে। আপনি তো একটা ঘর পেলেন নিজের, একেবারে একান্তই আপনার। সবাই দেখলো, পথ চলতি মানুষ দেখলো, ভিনদেশি পর্যটক, টিকটিকি, গিরগিটি, নদীর ধারে শ্যাওলাধারা পাথর, কেটে নেওয়া গম শেষ, সবাই দেখলো আপনি বেশ হাসি খুশি। আপনার সব আসন দেখে বিদ্যুৎ চমক দিল সমর্থন, সূর্যরশ্মি দিল স্পর্শ, বৃষ্টি জানিয়ে দিল গাছের পাতায় প্রতিটি শিরা উপশিরা ছুঁয়ে আপনার আনন্দ কথা। শুধু আপনার বাসস্থানের সামনে সরু রাস্তার দুধারে বাসিন্দারা, যারা গিয়েছিল গুজরাট, মহারাষ্ট্রে ইমারত করতে, তারা ফিরে এসে দেখল তাদের পৈতৃক ভিটাগুলি আর নেই, উড়ে গেছে। ঝাঁ চকচক বড় রাস্তার নিয়ন আলোয় কোথাও তাদের কড়িবর্গা কিংবা চুন সুরকির ঘুপচিগুলির চিহ্ন মাত্র নেই। হতভম্ব ওরা। স্থানীয় কাউন্সিলরকে নালিশ জানালো, কাউন্সিলর নীরব। এসডিও ডিএমকে ক্ষোভের কথা জানালো, তারাও নীরব। ওরা বিধানসভার সিঁড়িতে পার্লামেন্টের দরজার সামনে দাঁড়ালো দরখাস্ত নিয়ে। দরজা হট করে বন্ধ হয়ে গেল মুখের উপর। অবশেষে ওরা আপনাকে, হ্যাঁ আপনাকেই নালিশ জানালো। দুই হাত জড়ো করে
আপনি মোহন হাসি দু ঠোঁটে ঝুলিয়ে জানিয়ে দিলেন আপনিও অপারগ। দর্প ও অহংকারের শৃঙ্খলে বন্দি নিছক একটা পাথরের মূর্তি। নমস্কার। আমরা শুনলাম কবি কর্ণিকা পত্রিকার সম্পাদক কবি আলোক মণ্ডলের কবিতা। এরপর আমরা কবিতা শুনব কবি আশিস কুমার রায়ের। আশিস কুমার রায় যামিনী পত্রিকার সম্পাদক। তিনি 80 দশকের গোড়ার দিক থেকে, 70 দশকের শেষের দিক থেকে এবং ঠিকমতো করলে 80 দশকের গোড়ার দিক থেকেই তিনি কবিতা জগতে একটা উল্লেখযোগ্য নাম। বিভিন্ন সাংস্কৃতিক কর্মে, কাজে কর্মে তিনি জড়িত। খুব কবিতাপ্রাণ ব্যক্তি, সদাশয় মানুষ, অনেকগুলো কাব্যগ্রন্থের প্রণেতা। খুব যত্নের সঙ্গে যামিনী পত্রিকাটি নিয়মিতভাবে প্রকাশ করে থাকেন। বিভিন্ন কলকাতা এবং বিভিন্ন জেলা শহরে বা গ্রামাঞ্চলের বিভিন্ন কবিদের সম্পর্কে তিনি বেশ যথেষ্ট রকমভাবে ওয়াকিবহাল। এখন আমরা আশিস কুমার রায়ের কবিতা শুনব। আসুন আমরা শুনি যামিনী পত্রিকার সম্পাদক আশিস কুমার রায়ের কবিতা। নমস্কার, আমি আশিস কুমার রায়। সেও ভালোবাসে তোমাকে, কখনো চাঁদ ছুতে পারে না, শুধু জ্যোৎস্নালোকে স্নান সেরে নেয়। আমার জামার বোতাম খুলে কান রেখে দেখো কোনো স্পন্দন আছে কিনা। মাপকাঠিও জানে ভালোবাসার গভীরতা, অধিকার জেনে গেছে সময়, সময়ও জানে দীর্ঘ পথের কথা। এখন সেও বিশ্বাস রাখে, চলতে চলতে পথকে ভালোবাসা আর চলা শুরুতে পথকে সঙ্গী করা এক নয়। সুদীর্ঘ পথে চড়াই উতরাই চলে হাতে হাত রেখে। ভালোবাসা কি তুলাদণ্ডে মাপা যায়? আমি কখনোই মাপতে যাব না, শুধু সাঁতার কেটে যাব, উন্মাদ হয়ে যাব পোড়াবাসির সুরে, ভালোবাসার গভীরে। নমস্কার। আশিস কুমার রায়ের কবিতা শুনলাম। এর পরের কবি কাকলি মান্না। কাকলি মান্না কবিতায়, বাংলা কবিতায় খুব যে একবারে অনেক দিনের ধরে আছেন তেমনও নয়, আবার একবারে নবাগতাও নন। তিনি বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরে তাকে আমরা কবিতার মধ্যে দেখছি। তিনি কবিতায় ওই টিপিক্যাল মহিলা সুলভ ভাবনা চিন্তা বা মহিলা সুলভ লেখালেখির মধ্যে কোনোদিনই থাকেননি। আলাদা করে তার কবিতার মধ্যে আলাদা করে কোনো স্বর বেরিয়ে আসেনি, শুধুমাত্র একজন কবির স্বরই সেখান থেকে বেরিয়ে আসে, অন্য কোনো পরিচিতি নয়। এবং কবি সুলভ আচার ব্যবহারও তার আছে যথেষ্ট, কবিতা সম্পর্কে যথেষ্ট যত্নশীল। আমরা আশা করব কাকলি মান্নার নিকট ভবিষ্যতের কবি জীবন আরও উজ্জ্বল হয়ে উঠবে, আরও যত্নশীল হয়ে উঠবে, আরও স্পষ্ট হয়ে উঠবে। আসুন এখন আমরা কবিতা শুনি কাকলি মান্নার। নমস্কার, আমি কাকলি মান্না একটা স্বরচিত কবিতা বলছি। কবিতাটার নাম এ জন্ম মেহুকনি সুখ। এক, তোমাকে ঘিরে থাকে অস্পষ্ট মেঘের কাজল, দেখা যায় না, না দেখার ভিতর তোমার জল তরঙ্গ বাজে অবিশ্রান্ত দুপুর জুড়ে। দুই,
আমাদের হঠাৎই দেখা হয়ে যায়, হঠাৎই। কেউ কোনো কথা বলি না। স্পর্শের দূরত্বে যে শূন্যতা কথায় ভরে ওঠে। বাড়ি ফিরে এলে আলো খুঁজে পাই। 3, আজ আবার রবিবার, হয়তো দেখা হবে। আমাদের সংসার নেই, হিসাবে দলিল নেই। এক দীর্ঘ হাঁটার পথ আমাদের অপেক্ষায় থাকে, তবু বেরিয়ে পড়ি ফুরিয়ে যাবার আগে। একটা কবিতা বলছি। লিখি শব্দ, লিখি অভিধান, লিখি শব্দ, লিখি ছায়াপথ। 1, অন্ধ যেভাবে আলো দেখে পাখি ভোর, কুয়াশার শরীরে আবছা হবার মন্ত্র, কে দেয় ভাষা সকালের চোখে, লেখা হয় কোলাহল। 2, তুমি যাকে ঈশ্বর ভেবেছ, দিয়েছ ফুল মালা চন্দন, ঘোর লেগে থাকা চোখে কাকে খোঁজো, ভাষার আকরে সুগন্ধ, আমার মাতৃভাষা। 3, লিখি আগুন আর জলের সঙ্গম, লিখি বিস্তীর্ণ মাঠ জুড়ে থাকা কুয়াশা সহবাস, যে নদী মুখ তার বুকে চিৎকার, দূর থেকে দূরে যায় প্রতিবাদ, পাখিরা জানে আর কত দূরে নতুন ভোর। 4, স্রোতস্বিনীর রক্তে লিখি ভাষার ছায়াপথ, অনাহত অবোধ যত জীবনের পাশে রেখো এক টুকরো আগুন, হে জন্ম সার্থক করো মেধাবী উচ্চারণ। শুনলাম কাকলি মান্নার কবিতা। এই যে কবিদের কবিতা পাঠ হচ্ছে, এই কবিতা আপনারা শুনবেন মনোযোগ সহকারে এবং আপনারা মতামত দেবেন। সঞ্চালক হিসাবে আমি খুব একটা দক্ষ নই, সেই কারণে আমি আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি যে কবিরা কবিতা পড়লেন তাদেরকে ঠিক কী কী বিশেষণে বিশেষায়িত করা যায়, কী ভাবে তাদের সম্পর্কে বলা যায় আরও বিস্তৃতভাবে, সেই দায়িত্বটা আপনারা নেবেন এবং পরবর্তী ক্ষেত্রে আমার কাজে আপনারা সক্রিয় সহযোগিতা করবেন। এখন আমাদের কবিতা শোনাতে আসছেন অনেক দূর থেকে কবি রাখি সর্দার। রাখি সর্দার অত্যন্ত যত্নশীল কবি। কবিতার সঙ্গে তার একটা অকৃত্রিম সম্পর্ক আছে, সেইটার জন্য বাংলা কবিতায় তিনি ক্রমশ উল্লেখযোগ্য হয়ে উঠছেন। নানান ইতিহাস, মিথ ও মাটি পৃথিবীর খোঁজ তার কবিতায় দেখা যায়। কবিতা আশ্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকার সঙ্গে তিনি নিয়মিতভাবে যোগাযোগ রাখেন। তাদের সে সমস্ত পত্রিকায় তার কবিতা বেশ স্পষ্টতার সঙ্গে স্থান নিয়ে থাকে। আসুন আমরা রাখি সর্দারের কবিতা শুনি। পৌষের হিমেল হাওয়ার তীব্রতা কাটিয়ে পাতা ঝরা শুষ্কতার মাঝেও প্রকৃতি অপরূপ সাজে সজ্জিত। আগত প্রায় বিদ্যাদায়িনী দেবীর ছটা যেন চারিদিকে। এমনই নৈসর্গিক আনন্দের মাঝে আমি রাখি সর্দার একটি স্বরচিত কবিতা পাঠ করছি। কবিতা আমার মায়া ও মাধুর্য ঘিরে। কি আশ্চর্য ভ্রমর, তুমি এখনো তথাগতকে ছুঁয়ে, আজ আমি তথাগতর উন্মত্ত কামিনী। এই ঘোরের রাত্রে তুমি কোথায় থাকবে? চলো তোমাকে বাল্মীকির কুটির অবধি পৌঁছে দিই, যেখানে নিবিড় বনে উঠছে প্রজ্ঞার রেণু, প্রতিটি শ্লোকের মাঝে অপেক্ষা করছে বিপুল পদ্ম। যাও পুষ্পময় হও, এখন আমার শিরায় শিরায় কাঁপছে অথই নেশা।
শরীরের আনাচে কানাচে তথাগত সুগন্ধ, বুকে দুলে উঠছে তথাগত, ওষ্ঠে জ্বলে উঠছে তথাগত, চিবুক জুড়ে তথাগত, আমার মায়া ও মাধুর্যে তথাগত, আমার আমাতে তথাগত। এই তথাগত ছাড়া আর কিছু নেই গো ভ্রমর। এবার তো পর্শ ভাঙো, আমার আকাশ ও অন্তিম জুড়ে তথা তথা ও তথাগত। রাখি সর্দারের কবিতা শুনলেন। এরপরে আমরা শুনব জয়ন্ত দত্তর কবিতা। কবি জয়ন্ত দত্ত তিনি একাধারে কবি এবং গল্পকার, আরও নানান বিশেষণ তার নামের আগে ব্যবহার করা যায়। কবিতা করিডোর পত্রিকার তিনি সম্পাদক। তিনি নিয়মিতভাবে কবিতা পাঠের, সাহিত্য পাঠের এবং সাহিত্য আলোচনার নিয়মিত অনুষ্ঠান করে থাকেন। তার জন্য তিনি আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে সময় ও সঙ্গতি ব্যয় করে থাকেন। নির্বিরোধী মানুষ, কবিতার সঙ্গে তার একটা অকৃত্রিম সম্পর্ক গড়ে উঠুক, এটাই আমাদের কাম্য। তিনি কাজের প্রতি আরও অনেক বেশি যত্নশীল হবেন এবং আমাদের বাংলা কবিতাকে তিনি নূতনতর কোনো জয়ের মুখ দেখাবেন, এমন আশা করে এখন আমরা কবি জয়ন্ত দত্তর কবিতা শুনব। তো সেই কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। কবিতার নাম রোজকার মত। কেউ না কেউ মরে প্রতিদিন, দাউ দাউ করে জ্বলতে জ্বলতে, কিংবা রাস্তায় মাথা কুটে। সেই মৃত মানুষটি আবার উঠে দাঁড়ায়, মাথা নিচু করে বাড়ি ফেরে। খুব স্বাভাবিক ঘটনা যেন। সেদিন হঠাৎ লুকিয়ে লুকিয়ে আমার মরা দেখলাম থ্যাতলানো শরীর পড়ে রয়েছে রাস্তায়। অনেক লোক সেখানে জমা হয়েছে, নিজেদের মধ্যে কথা বলছে, কারো মুখে ভয়, কারো বা ঘৃণা। এ যেন এক ধরনের খেলা, সকলেরই কোনো না কোনো দিন এমন হয়ে থাকে। একটা লুকোচুরি খেলার মতন। সকলেই নিজের মৃত্যু দেখে, সব দেখে, আমার মতোই লুকিয়ে দেখে। তারপর ভাঙাচোরা হাত পা ও থ্যাতলানো মুখ নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং অবশেষে বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। এবারের কবির নাম অপর্ণা দেওঘরিয়া। বিস্তীর্ণ বাংলায় যত লিটল ম্যাগাজিন আমার চোখে পড়ে, ছোট বড় বিভিন্ন জায়গায় অপর্ণা দেওঘরিয়ার কবিতা চোখে পড়ে এবং যত কবিতার অনুষ্ঠান হয় সেসব প্রচুর অনুষ্ঠানেও তিনি অংশগ্রহণ করেন কবিতা পাঠের জন্য। মানে কবি সমাজে তিনি বেশ একটা পরিচিত মানুষ এবং কবিতার জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছেন, এটা স্পষ্ট বুঝতে পারা যায়। আমরা এখন অপর্ণা দেওঘরিয়ার কবিতা শুনব এবং আশা করব তাঁর কবিতা ক্রমশ শিখরে পৌঁছাবে। বাংলা কবিতার রচনার সাফল্য এবং তার বিভিন্ন রকমের যে উন্নতি, তার যে বিভিন্ন রকমের পরিবর্তন, সেগুলো তাঁর কবিতায় ক্রমশ স্পষ্ট হয়ে উঠবে, এরকম আশা করে আমরা এখন অপর্ণা দেওঘরিয়ার কবিতা শুনব। আমি একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। আমার কবিতাটির নাম প্রেম। আগে যেখানে ঘর ছিল এখনো সেখানে আছে ঘর। বারান্দা পার হয়ে উঠোন, উঠোনের পাশে পরাশ্রিত লতা গুল্ম, তারপরে মাঠ, খোলা হাওয়ায় পাক খায় পূবে পশ্চিমে। আগে যেখানে হাত ছিল
এখনো সেখানে আছে হাত, শরীর পার করে শরীরের হাত, তিতকুটি বিষণ্ণ সোপান, মাটির শ্রাবণ শব্দ তোলে তেঁতুল পাতায়। দরজার আড়ালে অদৃশ্য পেতের মতন কেউ দাগ রেখে যায়, সে আমার ঢেউ। ভিজে ওঠা কুমারিত্ব, ঝুঁকে পড়া অন্বেষণ, হারিয়ে যাওয়া ঘণ্টার ধ্বনি, শ্যামচাঁদ মন্দিরের কৃষ্ণময় আলো। আগে যেখানে অনুযোগ ছিল, এখন সেখানেই শুধু স্বীকারোক্তির বর্ণ, ক্যানভাসে অসমাপ্ত মুখ, নির্জনে দিঘির খাটে থোকা থোকা অঙ্গীকার, অঞ্জলি দেবে বলে চক্রাকারে জলে দেয় ডুব। নমস্কার। অপর্ণা দেওঘরিয়ার পর পরবর্তী কবি এবং আজকের এই কবি সম্মেলনের যে কবিকণ্ঠে কবিতা পাঠের যে অনুষ্ঠান ছিল তার শেষ কবি শিখা বিশ্বাস। শিখা বিশ্বাস কিছুদিন ধরে কবিতা লিখছেন এবং কবিতা লিখতে এসেই তিনি খুব দ্রুততার সঙ্গে নিজেকে কবি হিসাবে প্রমাণ করতে চলেছেন। তার লেখার মধ্যে যেমন তার প্রমাণ রয়েছে, তেমনি তার ইচ্ছের মধ্যেও, তার আন্তরিকতার মধ্যেও সেটা স্পষ্টভাবে ফুটে ওঠে। উন্মেষ পত্রিকার সম্পাদনার দপ্তরের বিভিন্ন কাজে, গুরুত্বপূর্ণ কাজে তিনি যুক্ত আছেন। এছাড়া তার একটি কবিতার বইও আছে এবং কবিতার ভাষা, কবিতার নির্মাণ, কবিতা নিয়ে চিন্তাভাবনা, কবিতার সঙ্গে যাপন, এসবের প্রতি তিনি ক্রমশ যত্নশীল হয়ে উঠছেন। শিখা বিশ্বাস আগামী দিনের একজন উল্লেখযোগ্য কবি হবেন বলে আমার বিশ্বাস। আসুন আমরা শিখা বিশ্বাসের কবিতা শুনি। আমার স্বরচিত কবিতা। নব আষাঢ় কোলে নতুন সূর্য। 2024-এর ক্যালেন্ডারে পাতা ঝরে গেছে, চারিদিকে ইংরেজি নববর্ষের সূচনা। আনন্দের বাতাস রেস্টুরেন্ট আর মলে। এদিকে অক্ষরের চোখ গভীরতা নিয়ে নিজেকে দেখছে। গঙ্গা দেখছে পদ্মাকে আর পদ্মা গঙ্গাকে। ভালো থাকার মূল মন্ত্রের জন্য আকাশের কাছে কান পেতে আছে। বাতাস ভারী হয়ে আসছে, প্রকৃতি হারিয়ে গেছে অদ্ভুত শূন্যে। আমরা আজও চেতনার ঊর্ধ্বে। দাড়িপাল্লা হালকা হয়ে আসছে পৃথিবীর মাঝখানে। আকাশের কোণায় কালো মেঘ নিস্তব্ধ হয়ে দেখছে, বিচার আজও দর্শন। শেষের পাতায় শুধু একটাই কথা, সত্যের মুকুট হোক জাগ্রত। ইংরেজি 2025 হোক নব আষাঢ় কোলে নতুন সূর্য। নমস্কার। এতক্ষণ ধরে আপনারা কবিদের কণ্ঠে, স্বকণ্ঠে, কবি কণ্ঠে আপনারা তাঁদের কবিতা পাঠ শুনলেন। কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে সম্পূর্ণটা হয়তো স্পষ্ট করা যায়নি, সেটা ক্রমশ স্পষ্টতর করার চেষ্টায় আমরা থাকব। কারণ এগুলো বিভিন্ন জনের বিভিন্ন মোবাইল এবং বিভিন্ন রেকর্ডিং ব্যবস্থার মাধ্যমে আমার কাছে এগুলো এসে পৌঁছেছে, তাই বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এসব আছে, সুবিধা অসুবিধা বিভিন্ন রকমের আছে। সেই জন্যে এরকম কিছু ত্রুটি বিচ্যুতি থেকেই যায়, এগুলো থেকে মুক্ত হওয়া প্রায় অসম্ভব। তবু আমাদের চেষ্টা থাকবে যে পরবর্তী দিনে এই রকমের কবিতা পাঠের অনুষ্ঠান যদি আবার আমরা করি, তখন আমরা এই ত্রুটি থেকে মুক্ত হতে পারবো অনেকটা। ততক্ষণের জন্য নমস্কার।